ভবিষ্যতে মানুষ যখন বৃদ্ধ হয় তখন স্মৃতিকাতরতা নিয়ে বেঁচে থাকে। যখন আমি মামার কাছে গেলাম তখন আমার মামা বিভিন্নভাবে আমাকে জাহাঙ্গীরনগরের গল্প শোনাতো। কাব্যরসের প্রতি আমাদের একটা বিমুখতা, এটা আসলে আমাদের একটা বিশেষ বিষয় থেকে বঞ্চিত করলো। নিবিড়, তোমার জীবনে জীবনানন্দ দাশের ভূমিকা আসলে ঠিক কতটুকু? আসলে আমার কলেজ জীবনটা খুব একটা মধুর ছিল না। আচ্ছা, সেখানে যখন আমি এক্সাম দিতে গেলাম, এক্সাম হলে ঢোকার পর মুহূর্তে আমার মনে হলো যেন আমার এবারও কোথাও হবে না। তোমার জীবনে মোস্ট ইম্প্যাক্টফুল তিনজন ব্যক্তিকে? ওটা ছিল প্রথম মুগ্ধতা জাহাঙ্গীরনগরে আসার। জীবনের গল্পগুলো সবসময় সরল হয় না। কারো জীবনে থাকে গ্রাম থেকে শহরের পথ চলা, কারো গল্পে থাকে হোস্টেল জীবনের নিঃসঙ্গতা। জীবন যখন বারবার ঠেলে দিয়েছে অন্ধকারে, তখন কেউ একজন আলো খুঁজে নিয়েছে সাহিত্যের পাতায়, অনুপ্রেরণা খুঁজে পেয়েছে জীবনানন্দের কবিতায়। কারো গল্পে বরগুনায় কাটানো শৈশব, আবার নটরডেম কলেজের অভিজ্ঞতা মিলেমিশে তৈরি করেছে অনন্য এক অধ্যায়। ক্যাম্পাস টু ক্যাম্পাস প্রোগ্রামের আজকের পর্বে আমরা শুনব জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের গণিত বিভাগে অধ্যয়নরত নাহিদ হাসান নিবিড়ের এমনই এক গল্প। নিবিড়, তোমাদের ক্যাম্পাসে তোমার সবচেয়ে প্রিয় জায়গা কোনটা? আমার সব থেকে প্রিয় জায়গা হচ্ছে বোটানিক্যাল গার্ডেনের পাশে যে রাস্তাটা আছে। আচ্ছা, ওই রাস্তাটা। আচ্ছা, ওটার দুপাশে ঘন জঙ্গল আছে এবং বেশ নির্জন। রাস্তাটাও প্রশস্ত। মূলত এই কারণে এই জায়গাটা আমার সব থেকে বেশি ভালো লাগে। তোমার কি নির্জনতা পছন্দ? হ্যাঁ, প্রচুর পরিমাণ। আচ্ছা, এবং প্রাকৃতিক পরিবেশ থাকবে অবশ্যই নির্জনতার মধ্যে, তাহলে খুব ভালো হয়। ওকে, তুমি কি ইন্ট্রোভার্ট না এক্সট্রোভার্ট? মোটামুটি ইন্ট্রোভার্ট বলা যায়, কিন্তু যখন কারোর সাথে মনস্তত্ত্বটা মিলে যায় বা কথাবার্তায় স্বাচ্ছন্দ্য বোধ করি তখন প্রচুর কথা বলতে পছন্দ করি। আচ্ছা, তোমাদের এই যে প্লেসটা, এই যে স্মৃতিসৌধটা, এটা শহীদ মিনার, শহীদ মিনার। শহীদ মিনার। এই শহীদ মিনারের একটা স্পেশালিটি আছে, আমি যতদূর জানি। হ্যাঁ, তুমি এটা বলবা নাকি? এই শহীদ মিনারের বেদিটা হচ্ছে 52 ফিট। আচ্ছা, আর উচ্চতা হচ্ছে 71 ফিট। মানে হচ্ছে এটা আমাদের 52 ভাষা আন্দোলন এবং 71 মুক্তিযুদ্ধকে ধারণ করছে। আচ্ছা, না, খুবই নাইস। তোমার ওভারঅল ক্যাম্পাস লাইফ কেমন যাচ্ছে? ক্যাম্পাস লাইফ খুবই ভালো যাচ্ছে। ফার্স্ট ইয়ারে প্রচুর ঘোরাঘুরি করতাম, রাতে আড্ডা দিতাম, রাস্তায় বসে আমরা আড্ডা দিতাম। তো এই জিনিসগুলি খুব ভালো ছিল। অনেকে মিলে আড্ডা দিতাম। হ্যাঁ, এটাও একটা ভালো বিষয় ছিল। এখন যেটা হয়, ওরকম অত মানুষ হয় না, মানে বন্ধু-বান্ধব হয় না। হয়তো 4-5 জন 7-8 জন মিলে আড্ডা দিই। এটাও খুব ভালো লাগে। যেমন কয়েকদিন আগে একটা মুভি দেখে আসলাম। আচ্ছা, এটা ভালো ছিল। হুট করে একটা প্ল্যান হলো, এক বন্ধু বলল। তো তখন আমরা জাস্ট ঘুরতে বের হলাম এবং হুট করে বলল, তারপর বলল তাহলে তো টাকা নিয়ে আসে নাই কেউ। বলল আমার কাছে টাকা আছে, বিকাশ থেকে বের করি, চল দেখে আসি। তো হুট করে চলে গেলাম, যে অবস্থায় ছিলাম সেই অবস্থাতেই। এই জিনিসগুলি তো খুব ভালো। ভবিষ্যতে মানুষ যখন বৃদ্ধ হয় তখন স্মৃতিকাতরতা নিয়ে বেঁচে থাকে। তো এখন যত স্মৃতি গ্যাদার করা যাবে তত ভবিষ্যৎ বা বৃদ্ধকাল সুন্দর হবে। আমি যতদূর জানি, তুমি তো সিনেমার কথা তুললাই, আমি যতদূর জানি যে সিনেমা বা সাহিত্য এগুলো নিয়ে তোমার বেশ একটা আলাদা আগ্রহ আছে। হ্যাঁ, সিনেমা নিয়েও আমার যথেষ্ট আগ্রহ আছে এবং সাহিত্য নিয়েও। সাহিত্যের মধ্যে কবিতার প্রতি আমার বেশি আকর্ষণ কাজ করে এবং বেশি আগ্রহ কাজ করে। বিশেষ করে রবীন্দ্রনাথ এবং জীবনানন্দের কবিতার প্রতি। জীবনানন্দের কবিতার প্রতি এখন আমি বেশি আগ্রহ বোধ করছি। আর ফিল্মের কথা বলতে গেলে আমার প্রিয় ডিরেক্টর হচ্ছে সত্যজিৎ রায়, ঋত্বিকুমার ঘটক, মৃণাল সেন, ঋতুপর্ণ ঘোষ। এদের ফিল্ম আমি অনেক দেখেছি এবং আমার ভালো লাগে। তোমার প্রথম এই সাহিত্যের প্রতি বা কবিতার প্রতি এই ভালো লাগাটা কবে থেকে? কারণ বর্তমান জেনারেশনে আমরা যদি দেখি যে স্পেশালি কবিতার প্রতি টান, হ্যাঁ, এটা কিন্তু খুঁজে পাওয়া বেশ কঠিন। মানে কি বলবো, যে কিছু মানুষজন এখনো আছে যারা হচ্ছে সাহিত্যের প্রতি অনুরাগ ধারণ করে, কিন্তু সেটাও দেখা যায় যে বেশিরভাগ ক্ষেত্রেই উপন্যাস বা এই ধরনের ক্ষেত্রে গদ্য, আমরা যাকে বলি আর কি। কিন্তু কবিতা এই জিনিসটা বেশ তোমার হচ্ছে এখন রেয়ার হয়ে গেছে। তোমার এটা কিভাবে শুরু? আমার মনে হয় এই যে কাব্যরসের প্রতি আমাদের একটা বিমুখতা, এটা আসলে আমাদের একটা বিশেষ বিষয় থেকে বঞ্চিত করলো। বিশেষ বিষয়টা কি? বিশেষ বিষয় হচ্ছে এই যে বিশেষ আনন্দ, কবিতার মধ্যে যে আনন্দ পাওয়া যায়। তো যারা কবিতা পড়ে আনন্দ পায় না সামহাও, বা কবিতার প্রতি আসক্ত না বা কবিতার সাথে পরিচিত না, তারা এই আনন্দটা থেকে আসলে বঞ্চিত হলো। আর যদি বলতে চাই যে শুরু কোত্থেকে হলো, আমি যখন হাই স্কুলে পড়ি ক্লাস 8-এ, তখন আমাদের স্কুলে প্রথমবারের মতো একটা বার্ষিক ম্যাগাজিন বের করার পরিকল্পনা করলো। তো আমাদের সবাইকে বললো যে তোমরা যারা যারা কবিতা লিখতে ইচ্ছুক অথবা গল্প লিখতে ইচ্ছুক অথবা বিজ্ঞানের কোনো একটা বিষয় নিয়ে লিখতে ইচ্ছুক, তারা লিখতে পারো, আমাদের কাছে জমা দিতে পারো, আমরা সিলেক্ট করে তারপর ওখানে ছাপাবো। তো তখন আমি হুট করে ক্লাসে বসে একটা কবিতা লিখলাম। আচ্ছা, মানের দিক থেকে সেটা খুবই নিচু মানের ছিল। কবিতার নাম কি ছিল? নাম মনে আছে? কিছুই মনে নেই। আচ্ছা, হয়তো প্লটটা ছিল মুক্তিযুদ্ধ বা এই টাইপের কিছু একটা নিয়ে বা ভাষা আন্দোলন নিয়ে।
কিন্তু ওটা খুব ভালো একটা কবিতা ছিল এরকম কিছু না, কারণ একদম শুরু ছিল। এর আগে আমি কবিতার সাথে পরিচিত ছিলাম জাস্ট পাঠ্যপুস্তকে যেটুকু ছিল সেটুকু। তো তখন আমার মনে হলো যে হয়তো আমি কবিতা লিখতে পারি বা কবিতার প্রতি আমার একটা ভালো লাগা আছে। এরপর আমি টুকটাক পড়া শুরু করলাম রবীন্দ্রনাথের কবিতা, জীবনানন্দের কবিতা, এবং কিছুই বুঝতাম না। তবে কবিতা পড়ার মধ্যে একটা আনন্দ আছে। কবিতার শব্দ উচ্চারণের মধ্যে আনন্দ আছে, ছন্দের মধ্যে আনন্দ আছে, অলংকারের মধ্যে আনন্দ আছে। এই জিনিসগুলি আমাকে আনন্দ দিত। এখান থেকেই মূলত শুরু। এরপর আ ছোট, ছোট করে কিছু বিষয় বুঝতে চেষ্টা করলাম, বুঝতে পারলাম। তারপর গানের প্রতি আসক্ত হলাম, রবীন্দ্রসঙ্গীতের প্রতি বিশেষ করে। এরপর এভাবেই চলল। মানে ওখান থেকেই যাত্রাটা শুরু। সাহিত্যের যাত্রাটা ওখান থেকেই শুরু। টুকটাক কবিতা থেকেই পড়াটা শুরু এবং টুকটাক এখনো পড়ার চেষ্টা করি। নিবিড়, তোমার জীবনে জীবনানন্দ দাশের ভূমিকা আসলে ঠিক কতটুকু? জীবনানন্দ দাশের সাথে আমি তার সাহিত্য পড়ে যেটা বুঝতে পারলাম যে তার সাথে আমার একটা ব্যাপক সাদৃশ্য আছে। আচ্ছা। বিশেষ করে জীবনবোধ, এছাড়া জীবনাচরণ, এমনকি পুরো জীবনটার সাথেই মনে হয় আমার জীবনে একটা সাদৃশ্য আছে। তার জীবনের একাকিত্ব, বিষণ্ণতা, সামাজিক অস্বীকৃতি হোক কিংবা সমাজের মানুষের কাছে তার গ্রহণযোগ্যতার ঘাটতি হোক, ইত্যাদি সব বিষয়েই একটা বিশেষ সাদৃশ্য খুঁজে পাই। এছাড়া প্রকৃতি প্রেম ইত্যাদি সব বিষয়ই। এজন্য আসলে জীবনানন্দের কবিতার প্রতি আমি বেশি আগ্রহ অনুভব করি এবং সম্ভবত জীবনানন্দের সাথে যেহেতু আমি নিজেকে মিলাতে পারছি, এই জন্য তার কবিতা পড়ে আমি সবথেকে বেশি আনন্দ খুঁজে পাই। আচ্ছা। তোমাকে তুমি কি একজন কমলালেবু বইটা পড়ছো? না, আমি এটা করি নাই। আচ্ছা, তোমাকে আমি একটু সাজেস্ট করলাম এটা তুমি পড়তে পারো। এটা হচ্ছে শাহাদুজ্জামানের লেখা জীবনানন্দ দাশের জীবনের উপরেই। হ্যাঁ? তো মানে এটা মানে আমি আ নিজে খুব বেশি কবিতা পড়ি এমন না। আমার ধারণা আমার এতটা যোগ্যতা হয় নাই কবিতা বুঝার মতো। কিন্তু এই জীবনানন্দ দাশের এই জীবনীটা পড়ে আমাকে আরকি এটা বেশ ব্যাপক কি বলবো নাড়া দিচ্ছিল আরকি। তো তুমি যেহেতু বেশ এদিকে আ জীবনানন্দ দাশের ভক্ত, তুমি আমার কাছে মনে হয় তোমার এটা ভালো লাগবে। তুমি এটা পড়ে দেখতে পারো। আর তোমার সাহিত্য নিয়ে আমরা কথাবার্তা বললাম, তোমার সাহিত্যের অনুরাগ নিয়ে। আমি একটু তোমার ছোটবেলায় একটু যেতে চাই। যে তোমার ছোটবেলা নিয়ে একটু বলো যে তুমি তোমার কিভাবে বেড়ে ওঠা, কোথায় বেড়ে ওঠা এগুলো নিয়ে একটু বলো। আচ্ছা, আমার জন্ম হচ্ছে বরিশালে। বরিশালের বরগুনায় হচ্ছে আমাদের গ্রামের বাড়ি। তো ওখানে আমার বেড়ে ওঠা, শৈশবকালটা ওখানেই কাটিয়েছি। ১০ বছর ৮ বছর বয়স অব্দি। ৮ বছর বয়স অব্দি ওখানে ছিলাম। আ আমার মনে হয় আমার যে শৈশবকালের একটা অংশ ওখানে আমি কাটালাম, এটা আমার জীবনের একটা বড় আশীর্বাদ। আচ্ছা। কারণ হচ্ছে তখন প্রকৃতির সাথে আমার একটা বিশেষ সম্পর্ক গড়ে ওঠে। যে জিনিসটা আমি যখন ঢাকায় আসলাম, বড় হলাম, কলেজে পড়লাম, এমনকি এখন ভার্সিটিতে পড়ছি, ওই স্মৃতিচারণগুলি আমাকে এখনো অন্যভাবে ভাবায় এবং আমার মনে হয় ওই জীবনগুলো খুবই সুন্দর ছিল। যদি আমি ঢাকার শহরে ওই সময়টা কাটাতাম, তাহলে হয়তো ব্যাপারগুলো ওরকমভাবে আমাকে নাড়া দিত না। বিশেষ করে প্রকৃতির যে বিষয়গুলি, ওইগুলি হয়তো ওভাবে নাড়া দিত না। তোমাদের তুমি যেখানে বড় হয়েছো, তোমার জন্ম যেখানে, তুমি সেখানে কত বছর পর্যন্ত ছিলে? ৮ বছর বয়স। ৮ বছর পর্যন্ত। ওটা কি একেবারে গ্রামের মধ্যে? হ্যাঁ, একদম গ্রাম। নদী ব্যবস্থা ছিল। নদী ছিল না, খাল ছিল, পুকুর ছিল। আমি নিজে মাছ ধরতাম। আচ্ছা। এই স্মৃতিগুলি মনে পড়ে এবং বেশ ভালো লাগে। হ্যাঁ, তারপর ৮ বছরের পরে এরপর? ৮ বছর পর আমার বাবা যেহেতু নারায়ণগঞ্জে কর্মরত ছিলেন, তো আমরা সপরিবারে সেখানে চলে আসি। এরপর আমার বেড়ে ওঠা নারায়ণগঞ্জেই। তারপর তো স্কুল ছিল আমার নারায়ণগঞ্জেই। ১ম এ কিন্ডারগার্টেন স্কুল ছিল আমার বাবার, যেখানে আমি আমার প্রাথমিক শিক্ষাটা সম্পন্ন করি। এরপরে ওখানকার একটা স্থানীয় স্কুলে আমি আমার উচ্চ মাধ্যমিক স্তরটা শেষ করি। এরপর নটরডেমে আসি। তারপর সেখান থেকে জাহাঙ্গীরনগর। তোমার নটরডেমের এক্সপেরিয়েন্স নিয়ে একটু বলো যে তোমার কলেজ জীবনটা আসলে কেমন ছিল? আসলে আমার কলেজ জীবনটা খুব একটা মধুর ছিল না। আচ্ছা। এর কারণ ছিল আমি যেহেতু বড় হয়েছি শুধুমাত্র পড়াশোনা এবং ঘরোয়া জীবন নিয়ে, যে কারণে সামাজিক মানুষদের সাথে মেলামেশা, বন্ধুদের সাথে আড্ডা, এই জিনিসগুলির সাথে আমি অভ্যস্ত ছিলাম। তো যখন আমি নটরডেমে চলে আসলাম এবং সেখানে হোস্টেলে থাকা শুরু করলাম, তখন আমার খুব লনলি ফিল হতে থাকলো। আচ্ছা। আমার মনে হচ্ছিল আমি খুব একা এবং এইজন্য একটা প্রচুর ভয়ঙ্কর ডিপ্রেশনের মধ্যে ছিলাম। যে জিনিসটার জন্য আসলে নটরডেমের জীবনটা আমার জন্য খুব একটা স্বাচ্ছন্দ্যজনক ছিল না। হুম, হুম। এরপর তোমার হচ্ছে অ্যাডমিশন জার্নি, রাইট? মানে অ্যাডমিশন জার্নি নিয়ে বলো যে তোমার ওই সময়টা আসলে কেমন ছিল? এবং আমি যতদূর জানি যে তোমার অ্যাডমিশন মোস্ট প্রবাবলি ওই সময়টা করোনার মধ্যে পড়ছে বা করোনার পর নাকি? হ্যাঁ। করোনার পর আমরা যখন কোচিংয়ে ভর্তি হলাম, তখন কিছুদিন অফলাইনে ক্লাস হলো। তারপরে আবার একটা করোনার জন্য লকডাউন আসলো। তখন অনলাইনে আবার শিফট করলো। এখান থেকে যদি শুরু করি তাহলে আমি ইঞ্জিনিয়ারিংয়ের জন্য ১ম এ ভর্তি হলাম। কোচিং উদ্ভাসী পড়েছিলাম। কিন্তু যখন লকডাউনের জন্য আবার অনলাইনে শিফট হলো, তখন দেখা গেল যে পড়াশোনার প্রতি একটা বিমুখতা তৈরি হলো। এবং সেই জন্যই
আসলে আমার ফার্স্ট টাইমে কোথাও হলো না। পড়াশোনাটা ঠিকমতো করিনি তখন। পারিপার্শ্বিক পরিস্থিতিটাও কিছুটা অনুকূলে ছিল না। যেজন্য সর্বোপরি সব মিলিয়ে ফার্স্ট টাইম আমার কোথাও হলো না। এরপরে আমার মনে হলো যে আমি যদি আমার মামার কাছে চলে যাই, আমার মামা বরিশাল বিএম কলেজে চাকরিরত আছেন। আমার মনে হলো আমি যদি ওখানে চলে যাই এবং তাদের তদারকিতে থাকি তাহলে হয়তো কিছুটা আমি নিজেকে সামলাতে পারবো এবং পড়াশোনার একটা পরিবেশ পাবো। এবং যেহেতু মামা তদারকি করবেন, সুতরাং আমার কিছুটা সুবিধা হবে। এরপর আমি বরিশাল চলে গেলাম এবং বরিশালে থেকেই আমি সেকেন্ড ইয়ারে প্রিপারেশনটা নিলাম। ওখানে আমার নানু ছিল, এছাড়া আমার ২ খালা ছিল যারা আমাকে যথেষ্ট স্নেহ করত। আমার সব প্রয়োজন, সুবিধা অসুবিধা এগুলি নিয়ে চিন্তা করত এবং তারাই আমার খেয়াল রাখত। যার দরুন আমার সেকেন্ড টাইমে ১ম এ চট্টগ্রামে এক্সাম হলো, সেখানে চান্স হলো। তারপর গুচ্ছে এক্সাম হলো। গুচ্ছেও আমার ভালো একটা মেরিট আসলো। এরপর সর্বশেষ জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে এবং জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে এখন ম্যাথমেটিক্স নিয়ে পড়াশোনা করছি। তুমি তো এখন সেকেন্ড ইয়ারে, রাইট? হ্যাঁ। এখন সেকেন্ড ইয়ারে। তোমার এই যে তুমি বললা যে তোমার চিটাগাং ভার্সিটিতে তোমার চান্স হলো, তোমার হচ্ছে জিএসটিতে তুমি জগন্নাথ ভার্সিটি পেলে, তারপর হচ্ছে তোমার জাহাঙ্গীরনগরে চান্স হলো। এই যে এই ৩টা তোমার কাছে অপশন আসলো, তুমি ৩টা থেকে যে একটা চুজ করবে, এই সিদ্ধান্ত কিভাবে নিলে? কিসের উপর ভিত্তি করেছে? যখন আমি মামার কাছে গেলাম, তখন আমার মামা বিভিন্নভাবে আমাকে জাহাঙ্গীরনগরের গল্প শোনাতো। কারণ মামা এখানেই পড়তেন। আচ্ছা। 27 ব্যাচ ছিলেন হিস্ট্রি নিয়ে। তো মামার কাছ থেকে ওই গল্পগুলি শুনতে একটা ফ্যাসিনেশন, একটা আগ্রহ তৈরি হলো জাহাঙ্গীরনগরের প্রতি। এরপর আমার পরিবারেরও একটা আগ্রহ তৈরি হলো। সব মিলিয়ে এই আগ্রহের কারণেই মূলত জাহাঙ্গীরনগরে আসা। আর আরেকটা কারণ ছিল, আমি যখন ফার্স্ট টাইম এখানে এক্সাম দিতে আসি, তখন এক্সাম যখন শেষ হলো, রাতের বেলা আমি এখানে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর হলে এক ভাইয়ের কাছে উঠেছিলাম পরীক্ষা দেওয়ার জন্য। তো ভাই আমাকে নিয়ে গেল ঘোরাতে, ক্যাম্পাস ঘোরাতে। আচ্ছা। এবং পরীক্ষার আগের দিন? না, পরীক্ষা যেদিন শেষ হলো সেদিন রাত। আচ্ছা। তো তারপরে ঘুরতে আমরা টিএসসির ওখানে গেলাম এবং টিএসসির ওখানে গিয়ে আমি দেখতে পেলাম, মানে শুনতে পেলাম যে কিশোর কুমারের গান বাজছে। আচ্ছা, আমি কিশোর কুমারকে খুব একটা পছন্দ করতাম। তো যখন কিশোর কুমারের গানটা আমার কানে বাজলো, ওটা ছিল ১ম মুগ্ধতা জাহাঙ্গীরনগরে আসার পর। আচ্ছা। এরপর থেকে ফ্যাসিনেশনটা একটু বেশি কাজ করা শুরু করলো। এছাড়া মামার ইন্সপিরেশন তো আছেই, যেটা পুরো সেকেন্ড টাইম জুড়েই ওনার কাছে ছিলাম। তো মামা বিভিন্ন গল্প শোনাতো। এইজন্য জাহাঙ্গীরনগরের প্রতি মূলত বেশি আকর্ষণ কাজ করতো। এজন্য এখানেই আসা। এছাড়া আবাসন সুবিধাসহ প্রাকৃতিক পরিবেশ, পড়াশোনার পরিবেশ, সকল দিক থেকেই জাহাঙ্গীরনগর তো ভালোই মনে হয়। তোমার জীবনে মোস্ট ইম্প্যাক্টফুল ৩ জন ব্যক্তিকে আমি মনে হয় এটা গেস করছি, দেখতে যে কয়টা মিলের মধ্যে? ওকে। ১ নম্বর হচ্ছে আমার মামা, তারপরে হচ্ছে রবীন্দ্রনাথ, জীবনানন্দে। আচ্ছা, আমি ২টা গেস করছিলাম, ২টাই মিলছে। আমি হচ্ছে জীবনানন্দ আর হচ্ছে তোমার মামার কথা আমি গেস করছিলাম, কারণ তোমার এতক্ষণে গল্পের মধ্যে বেশ অনেকবার চলে আসছে। তো আচ্ছা, তুমি প্রতিজন থেকেই তুমি বলো যে তাদের কোন একটা জিনিস তোমাকে অনেক বেশি অনুপ্রাণিত করছে, অনেক বেশি প্রভাবিত করছে? একটা করে জিনিস প্রত্যেকের। ৩ জনের থেকে একটা করে। হ্যাঁ। আমি যখন বরিশালে ছিলাম মামার কাছে, তো পড়াশোনার ফাঁকে হোক বা খাবার টেবিলে হোক, মামা বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করত। জগৎ জীবনের বিভিন্ন ঘটনা নিয়ে, মানব চরিত্র নিয়ে ইত্যাদি বিভিন্ন বিষয়ে তার বিশ্লেষণ ছিল, যেগুলি আমাকে একটা নতুন দৃষ্টিভঙ্গির দিকে নিয়ে যায়। আমি নতুনভাবে ভাবতে শুরু করি, নতুনভাবে দেখতে শুরু করি, নতুনভাবে পর্যবেক্ষণ করতে শুরু করি। এজন্য মামার একটা বিশেষ ভূমিকার কথা বললাম। মানে মামার মূল ভূমিকাটাই ছিল আমার যে অন্তর্গত একটা পর্যবেক্ষণ ক্ষমতা আছে, এটার গোড়াপত্তন শুরু করা। এটা আমার মামার কারণেই মূলত আমি নতুনভাবে ভাবতে শুরু করলাম। আর আমি একটু এখানে ইন্টারাপ্ট করি তোমাকে, যে তোমার সাথে যখন আমি কথা বলছি তখন আমি অনেক বড় একটা কি বলবো, যে অন্যান্য মানুষের সাথে অনেক বড় ডিফারেন্স দেখতে পারি। যে অন্যান্য মানুষজন যেভাবে চিন্তা করে, যেভাবে কথা বলে, হ্যাঁ, তাদের হচ্ছে জীবন দর্শন যেরকম, তোমারটা বেশ অনেক রকম আলাদা। হ্যাঁ, এবং তোমার কথা শুনে আমি যতটা বুঝতে পারছি যে তোমার এই যে অন্যদের থেকে একটু আলাদা হওয়া, কথা বলার ভঙ্গিমার মাধ্যমে অথবা নিজের জীবন দর্শনের মাধ্যমে, এটার একটা বড় কি বলবো ভূমিকা হচ্ছে তোমার মামা পালন করছে। হ্যাঁ, মামার সাথে বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করার মাধ্যমে, তার বিভিন্ন বিষয় সম্পর্কে মতামত শোনার মাধ্যমে, বিশ্লেষণ, পর্যবেক্ষণ ইত্যাদি জানার মাধ্যমেই মূলত আমার মধ্যে এই চেতনাটা তৈরি হয়েছে। হ্যাঁ, বাকি দুজন? বাকি দুজন রবীন্দ্রনাথের মাধ্যমে মূলত আমার কাব্যপ্রীতি এবং সাহিত্যপ্রীতির শুরু। আচ্ছা। এই জন্য হচ্ছে রবীন্দ্রনাথ। এছাড়া সঙ্গীতের শুরুটাও রবীন্দ্রসঙ্গীত থেকে, সঙ্গীতের প্রতি অনুরাগের শুরুটা। আর জীবনানন্দ থেকে হচ্ছে তার কবিতার মাধ্যমে, তার জীবন বোধের মাধ্যমে, তার প্রাকৃতিক প্রেমের মাধ্যমে। এই যে এই বিষয়গুলি কবিতায় ফুটিয়ে তোলা এবং গভীরভাবে ভিতরটাকে আলোড়িত করা, আন্দোলিত করা, এই জিনিসগুলির কারণে জীবনানন্দকে আমি ৩ নম্বরের স্থানে বা এর মধ্যে আমি রাখলাম। তোমার এই যে তোমার জীবন দর্শনে বা কথা বলার
স্টাইলের মধ্যে এই যে একটা ডিফারেন্স আছে, যে তুমি খুবই শুদ্ধ ভাষায় কথা বলো, খুবই শুদ্ধ বাংলায় কথা বলো, যেটা আমি সহ আমাদের জেনারেশনের বেশি মানুষ বলতে পারি না। দেখা যাচ্ছে আমরা 10টা কথা বলে 10টা কথার মধ্যে 2টা 3টা আমাদের মধ্যে ইংলিশ ওয়ার্ড চলে আসে। তুমি এই যে এত সুন্দর করে কথা বলার যে কি বলবো যে ভঙ্গিমা বা স্টাইল, হ্যাঁ, এটা কি তোমার আয়ত্ত করা নাকি এটা হচ্ছে তোমার চলে আসছে নিজে থেকেই? একটা চেষ্টা তো সব কাজে লাগে, কিন্তু আমার যেটা মনে হয় যে ভিতর থেকে একটা তাড়না আমি অনুভব করেছি, যার জন্য এরকমভাবে হয়তো কথা বলতে আমি শিখে গেছি। তবে মূল ইস্যুটা ছিল সাহিত্যপ্রীতি। সাহিত্য যেমন কবিতা পড়লে অনেক শব্দ আসে, যেগুলি এই শব্দগুলির মধ্যে একটা শিল্প থাকে, শব্দ উচ্চারণের মধ্যে একটা আনন্দ থাকে। তো এরপর মনে হলো যে এই শিল্পটাকে যদি আমার কথার মাধ্যমে ফুটিয়ে তুলতে পারি, তাহলে ব্যাপারটা খুব সুন্দর হয়। এখান থেকেই। এছাড়া আমি উত্তম কুমারের খুব বড় একজন ভক্ত। তো উত্তম কুমারের কথা বলার স্টাইল, তার শব্দ চয়ন, তার অঙ্গভঙ্গি, এগুলো আমাকে খুব আকৃষ্ট করত। ওনার একটা বড় ভূমিকা আছে বলে আমার মনে হয়। তোমার সাহিত্য জীবন থেকে তোমার ব্যক্তিগত জীবনে একটু ফিরতে চাই। তোমার এই যে তুমি বললা যে তোমার প্রথমবার যখন তুমি অ্যাডমিশন পরীক্ষাগুলো দিলে এবং কোথাও তোমার চান্স হলো না, এর পরের যে সেকেন্ড টাইম দেওয়ার মাঝের যে গ্যাপটা, এই সময় তোমার মানসিক অবস্থা কেমন ছিল? শুধু যে সেকেন্ড টাইম দেওয়া অবধি না, পুরোটা সময় একদম আচ্ছা। একদম পুরোটা সময় আমি মানসিকভাবে খুবই বিপর্যস্ত ছিলাম। কারণ যেহেতু আমি মোটামুটি ভালো ছাত্র ছিলাম স্কুল লাইফ থেকে, তো এরকম একটা পরিস্থিতিতে গিয়ে দাঁড়ানো, যেখানে আমার কোথাও চান্স হলো না এবং আমার আত্মীয়স্বজন আছে, প্রতিবেশী আছে, টিচাররা আছে স্কুল কলেজে। তো এরা ব্যাপারটাকে কীভাবে নিচ্ছে, আমাকে জিজ্ঞেস করলে যে আমি লজ্জিত হচ্ছি, কোথায় পড়ছি ইত্যাদি বিষয়ের কারণে একটা তীব্র মানসিক অশান্তির ভিতর দিয়ে পুরোটা সময় যাচ্ছিল। কিন্তু যেহেতু আমি মামার বাড়িতে ছিলাম, সেই জন্য ব্যাপারটা পুরোটাই অন্তর্গত ছিল। মানুষের যে কথাবার্তা, টিটকারি বা এই জাতীয় যা কিছু থাকুক, এই জিনিসগুলির সম্মুখীন আমাকে হতে হয়নি। আমার পরিবারও আমাকে এভাবে কোনো কথা কখনো বলেনি। তারা যথেষ্ট সাপোর্টিভ ছিল। আমাকে বলতো, চেষ্টা চালিয়ে যা, সেকেন্ড টাইম দে। এবং মামারাও তাই করতেন। আমার খালারা ছিলেন, তারাও সবাই যত্নই করতেন। কিন্তু আমার ভিতরে একটা সময় দেখা গেল যে আত্মবিশ্বাসের প্রচুর একটা ঘাটতি তৈরি হলে মনে হচ্ছিল যেন আমার আর কোথাও হবে না, এরকম একটা পরিস্থিতি তৈরি হলো। এমনকি আমার প্রথম যে এক্সাম হলো চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়, সেখানে যখন আমি এক্সাম দিতে গেলাম, এক্সাম হলে ঢোকার পর মুহূর্তে আমার মনে হলো যেন আমার এবারও কোথাও হবে না। কিন্তু যখন আমি এক্সাম দিলাম, তখন আমার মনে হলো যে এবার হয়ে যাবে। এক্সাম দেওয়ার পরেই কনফিডেন্সটা ফিরে আসলো। এরপরে চট্টগ্রামে হলো, চট্টগ্রামে আরও 2 ইউনিট আমি এক্সাম দিয়েছিলাম, সেখানেও হলো। এরপরে গুচ্ছে পরীক্ষা আসলো, গুচ্ছে পরীক্ষা দিলাম। গুচ্ছেও হয়ে গেল, 958 সিরিয়াল এসেছিল। এরপরে জাহাঙ্গীরনগরে এক্সাম ভালো হয়নি, কারণ হচ্ছে টাইম ম্যানেজমেন্ট নিয়ে আমার সমস্যা হচ্ছিলো। তখন আমার মনে হলো যে অ্যাডমিশন পিরিয়ডে একটা গুরুত্বপূর্ণ কাজ হচ্ছে প্রস্তুতির সময় যে বারবার পরীক্ষা দেওয়া, এতে সময় সম্পর্কে একটা ভালো জ্ঞান তৈরি হয়। সময় জ্ঞানটা থাকা খুবই জরুরি। বিশেষ করে রাজশাহী বিশ্ববিদ্যালয় এবং জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে কোশ্চেনগুলি সময়ের তুলনায় একটু কঠিন হয়, লেন্দি হয়। এই জন্য সময় ম্যানেজমেন্টটা যদি ভালো মতো জানা থাকে, তাহলে এক্সাম দিতে একটু সুবিধা হয়। কিন্তু এই জন্য এক্সামটা ভালো না হওয়ার কারণেও ওয়েটিংয়ে ছিলাম এবং ওয়েটিং থেকে জাহাঙ্গীরনগরে ম্যাথমেটিক্স আসলো। এর আগে আমি ছিলাম চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ভর্তি ছিলাম কেমিস্ট্রিতে, তারপরে সেটা ক্যান্সেল করে জাহাঙ্গীরনগরে চলে আসলাম। আচ্ছা, তুমি 3 জায়গার কথা বললে যে তোমার চান্স হয়েছিল, চট্টগ্রাম ইউনিভার্সিটি, জগন্নাথ এবং জাহাঙ্গীরনগর। 3 রেজাল্টের মধ্যে কোন রেজাল্টটা তোমার কাছে সবচেয়ে বেশি আনন্দের ছিল? অবশ্যই চট্টগ্রাম। প্রথম ছিল এই জন্য? হ্যাঁ, চট্টগ্রামে আমার মেরিট আসলো 464। এবং আমি তখন 5 মার্ক কেটে কিন্তু মেরিটটা আসলো। সেকেন্ড টাইম এবং আমার একটা টেনশন ছিল যে 5 মার্ক যেহেতু কাটা যাবে কি না কি হয়, কিন্তু আমি খুব কনফিডেন্ট ছিলাম যে হয়ে যাবে এবার, এবং সেটা হলো। এবং সেটা খুব আনন্দদায়ক অবশ্যই ছিল, একদম প্রথমবারের মতো। আমার থেকে বেশি আনন্দটা ছিল আমার পরিবারে, কারণ হচ্ছে আমি তো এক্সাম দিয়ে কনফিডেন্ট ছিলাম। সবার প্রথমে কাছে জানিয়েছিল? সবার প্রথমে মেবি মনে করতে পারছি না, হয় মামাকে নয় আব্বুকে। আচ্ছা, কিন্তু পড়াপড়ি জাস্ট কল হ্যাঁ। কেটে আবার আরেকজনকে এরকমই। তো খুবই আনন্দদায়ক ছিল, কিন্তু আমার থেকে বেশি আনন্দ তারা পেয়েছিল, আমার যেটা মনে হয়। কারণ হচ্ছে আমি তো মোটামুটি নিশ্চিত ছিলাম যে হয়ে যাবে। এক্সাম দেওয়ার পর আমার একটা কনফিডেন্স তৈরি হয়েছিল। ওভারঅল ভালো ছিল। আচ্ছা, এই যে তুমি বললা যে মানসিক একটা বিপর্যয়ের কথা, আ যেহেতু তুমি এটা খানিকটা হলেও ফেস করেছো, এজন্য তোমাকে জিজ্ঞেস করছি যে এইটা খুবই কমন একটা প্রবলেম আমাদের বর্তমান জেনারেশনের। এখান থেকে তুমি যে বের হয়ে আসলা বা তুমি প্রবলেমটা ফেস করছো এট লিস্ট, তোমার কি মনে হয় যে এখান থেকে বের হওয়ার জন্য ভালো উপায়টা কি আসলে? প্রথম কথা হচ্ছে পরিশ্রম, আর যেটা হচ্ছে আত্মবিশ্বাস রাখা। মানুষের যখন একটার পর একটা বিপদ বা অঘটন জীবনে ঘটতে থাকে, তখন আত্মবিশ্বাস যে কমে যায় এটা স্বাভাবিক। কিন্তু তারপরেও অন্তত ন্যূনতম একটা আত্মবিশ্বাস রাখা উচিত।
তা না হলে চেষ্টার যে মূলধনটা এটা খুঁজে পাওয়া যায় না। এই আত্মবিশ্বাসটা থাকলে চেষ্টা করা যায়। এই দুটোরই দরকার, আত্মবিশ্বাস, চেষ্টা। যদি এই দুটো থাকে, আর হচ্ছে যদি আমাদের জগৎ জীবন সম্পর্কে, মানুষের জীবন সম্পর্কে খুব ভালো ধারণা থাকে, তখন আমরা নিজের পরিস্থিতির মধ্যে যে অন্য কেউ পড়েছিল বা এর থেকে গুরুতর পরিস্থিতির মধ্যে কেউ ছিল, তারপর সেটা কেটে গেছে, সে জীবনে অন্য একটা শান্তির সময় ফিরে পেয়েছে, এই জিনিসগুলি যদি আমাদের জানা থাকে এবং সেগুলি যদি আমরা উপলব্ধি করতে পারি, তাহলে নিজেকে সান্ত্বনা দেওয়া যায় এবং চেষ্টা চালিয়ে যাওয়া যায়। আমি তোমার সাথে কথা বলে যতটুকু আমি তোমাকে উপলব্ধি করতে পারি সেটা হলো যে তোমার জীবনে অর্থ সম্পদ এগুলা একটু কম গুরুত্বপূর্ণ। আচ্ছা, তবুও তোমাকে আমি প্রশ্নটা করবো, এই জন্য আরো বেশি করবো, যে ধরো তোমাকে 1 কোটি টাকা দেওয়া হলো, তুমি কি করবা? 1 কোটি টাকা যদি দেয়া হয় এবং আমার যদি যোগ্যতা থাকে, তাহলে আমি একটা ফিল্ম বানাবো। আচ্ছা, যদি ওই পর্যায়ে আমি যাই যে আমি এখন পরিচালক হওয়ার উপযোগী বা ওরকম কিছু করবার মতো আমার সামর্থ্য আছে, তাহলে আমি একটা ফিল্ম বানাবো। আচ্ছা, ওটা কি তোমার নিজের লেখা হবে না অন্য কারো? হ্যাঁ, আমার লেখা হবে এবং Subject কি হবে? এটা আসলে ডিপেন্ড করবে। আচ্ছা, কিন্তু আমার ফিল্মের প্রতি দৃষ্টিভঙ্গিটা হচ্ছে যে আমি মানুষের মনোজগৎ এবং মানব চরিত্র, প্রকৃতি, জগৎ এগুলোর প্রতি আগ্রহী। এখনকার যে ফিল্মের যে ক্যাটাগরি, এসবের প্রতি আমার তেমন একটা আগ্রহ নেই। আমার যেমন প্রিয় ডিরেক্টর হচ্ছে সত্যজিৎ রায়, জ্যোতিকুমার ঘটক, তারপরে হচ্ছে মৃণাল সেন। তো এনাদের ছবির সাথে যারা এনাদের ছবির সাথে পরিচিত, তারা বুঝতে পারবে যে আমি আসলে কোন ধরনের ফিল্মে আগ্রহী। আচ্ছা, যেমন ঋত্বিক কুমার ঘটকের একটা ফিল্ম আছে মেঘে ঢাকা তারা, একটা চমৎকার ফিল্ম। এই ফিল্মটা আমাকে তীব্রভাবে নাড়া দিয়েছিল। তো এরকম মানুষের মনোজগৎ বা মানুষের জীবন, সংগ্রাম ইত্যাদি বিষয়গুলি মূলত আমার ফিল্মে হয়তো আমি আমার মনে হয় না যে না আমি 1 কোটি টাকা দিয়ে আমি পুরা পৃথিবীটা ঘুরে দেখতে চাই। ঘুরতে অবশ্যই চাই। হ্যাঁ। কিন্তু আমার যদি আমাকে 1 কোটি টাকা দেওয়া হয়, তাহলে আমি মনে করব যে যদি এখন আমার কাছে 2টা অপশন, আমি হয় ঘুরবো নয় ফিল্ম বানাবো। হ্যাঁ। তাহলে আমি ফিল্ম বানাবো। আচ্ছা, কারণ আমার মনে হয় ঘোরার থেকে ওটা বেশি গুরুত্বপূর্ণ বা ওতে আমার বেশি শখ পূরণ হবে। হুম। শখটা বেশি পূরণ হবে। সেটা আমার মনে হয়। আচ্ছা। তোমাকে যদি এরকম একটা অপশন দেওয়া হয় যে তুমি তোমার লাইফে কোনো একটা ডিসিশন চেঞ্জ করে আসতে পারবা বা কোনো একটা ভুল শুধরাতে পারবা, তুমি সেটা কোনটা চেঞ্জ করবা? তাহলে আমি যেটা করব সেটা হচ্ছে যে আ অবসর সময়টাকে যথেষ্টভাবে কাজে লাগানো, উপযুক্ত পর্যায়ে কাজে লাগানো। যে জিনিসটা আমার মনে হয় আমি করতে পারি নাই। এবং আমার যেটা আরেকটা জিনিস মনে হয় যে ছোটবেলায় আ আমরা যেরকম এখন একটা পরিবেশ তৈরি হয়েছে যে স্কুলে যাবে, পড়াশোনা করবে, ঘরের মধ্যে থাকবে। এই জিনিসটার আমি সাপোর্ট করি না। আমার মনে হয় মানুষকে আসলে প্রস্ফুটিত হতে দেওয়া উচিত। একটা মানুষ যখন বিভিন্ন কিছুর সম্মুখীন হয়, এবং এটা শুরু কিন্তু একদম শৈশবকাল থেকে শুরু করতে হবে। হুট করে আমাকে যদি এখন একটা বিস্তর প্রতিকূল পরিবেশের মধ্যে ছেড়ে দেওয়া হয়, আমি সেটা কিন্তু সেটার সাথে খাপ খাওয়াতে পারবো না। কিন্তু ছোটবেলা থেকে যদি এইভাবে তৈরি করা হয় যে মানুষজনের সাথে মেলামেশার একটা সুযোগ করে দেওয়া, খেলাধুলার সুযোগ করে দেওয়া, বিচিত্র কর্মকাণ্ডে লিপ্ত হওয়ার একটা সুযোগ করে দেওয়া, অবশ্যই তদারকির মধ্যে রাখতে হবে। কারণ যেহেতু শিশু বিভিন্ন দিকে মন যেতে পারে। তাহলে এই কাজটা যদি আমার সাথে ঘটতো, এরকম পরিবেশ যদি আমি পেতাম, আর যদি আমার অবসরটা আমি ঠিকমতো কাজে লাগাতে পারতাম, তাহলে আমার মনে হয় যে আমি এটা করতাম। আচ্ছা, আমি এই প্রশ্নটাও মানে করতে চাই তোমাকে, এবং এই প্রশ্নটা আমি আসলে আমার মাথার মধ্যে অনেক বারই মাথায় আসে। সেটা হলো এই যে আমরা একটা জেনারেশন যারা হচ্ছে আমরা কোভিডের লকডাউন পাইছি। হ্যাঁ? তো তুমি কি তোমার লাইফে এই কোভিডের আগে, কোভিডের পরে কোনো চেঞ্জ দেখতে পারো? যে তোমার মানে যে কোনো একটা ইমপ্যাক্ট ফেলছে এরকম কোনো? আমার লাইফে প্রচুর পরিমাণে চেঞ্জ এসেছে। কারণ কোভিডের আগে আমি ছিলাম খুবই অনুগত একজন ছাত্র, এবং কোভিড আসার পর যে পড়াশোনা থেকে একটা বিচ্ছিন্নতা তৈরি হলো, যেটার ভোগান্তি আমি একদম এখানে চান্স পাওয়ার আগ অবধি পেলাম, এবং সেটা থেকে এখনও পুরোপুরি আসলে যে আমি বের হতে পেরেছি সেরকমটা তোমার কি না। মনে হয় যে এই কোভিড বা এই লকডাউন আমাদের অ্যাটেনশন স্প্যান কমায় দিছে? হ্যাঁ, সেটা অবশ্যই, এবং সোশ্যাল মিডিয়ার ওই ক্ষেত্রে একটা বিশেষ ভূমিকা আছে। কারণ আমরা কোভিডের পরেই দেখলাম যে সোশ্যাল মিডিয়ার অ্যাডিকশনটা অনেক বেশি বেড়ে গেছে। কারণ আমরা বাসায় ছিলাম, আমরা দেখা যাচ্ছে সবাই ওই সময় কি করব, হাতে কিছু করার নাই। দেখা গেছে সবাই ওই সময় এই সোশ্যাল মিডিয়া অ্যাডিকশনটা ওই মুহূর্তে আমার কাছে মনে হয় যে মানে যে চূড়ায় পৌঁছাইছে সেখানে সেই চূড়া থেকে আমরা আর নামতে পারি এখনো ওইভাবে নামতে পারিনি। এবং আসলে সোশ্যাল মিডিয়া অ্যাডিকশনটা ওদের লগারিদমটাই তো এভাবে তৈরি করা যে আমাদের অ্যাডিক্টেড করে রাখবে। তো এই আসক্তি থেকে বের হওয়াটা আসলে একটা চ্যালেঞ্জিং কাজও, এবং একবার ঢুকে গেলে এটা থেকে বের হওয়াটা আরও চ্যালেঞ্জিং কাজ। তো সেক্ষেত্রে আমার মনে হয় যে আগে আমার জীবনটা ছিল কিন্তু ফোন থেকে দূরে। আমি কিন্তু ফোনের সম্মুখীন আসি হচ্ছে এই কোভিডের ভিতরেই, যখন আমাকে কলেজে অনলাইনে শিফট করতে হলো ক্লাসের জন্য। এবং তার আগে আমার যে জীবন ছিল আর পরে যে জীবন আসলো, এর মধ্যে কিছু পাওয়া আছে, আবার কিছু হারানোর বিষয়ও আছে। পাওয়ার মধ্যে যদি হারানোর ব্যাপারটা বলি, তাহলে আমার যে পড়াশোনার প্রতি যে ভাবটা ছিল, যে আন্তরিকতা ছিল, ওই জিনিসটা ওই পরিমাণে নাই।
আর যদি পাওয়ার কথা বলি তাহলে আমি যে শুধুমাত্র পড়াশোনার প্রতি আসক্ত ছিলাম, এই জিনিসটা থেকে সোশ্যাল মিডিয়ায় কিছুটা অ্যাক্টিভ হওয়ার পর বা সোশ্যাল মিডিয়াতে জগৎজীবন সম্পর্কে টুকটাক জানা যায়, যদিও খুব একটা উপকার হয় বলে আমার মনে হয় না, কিন্তু যেটুকু জানা যায় মানুষের সঙ্গে স্পর্শে একটু হলেও আসা যায়, ওটুকুর মাধ্যমে মূলত ওই যে একমুখী যে ভাবটা ছিল পড়াশোনার প্রতি ওটা থেকে একটু বের হতে পারলাম। এই জন্য মনে হয় যে একটু লাভ হয়েছে, কিন্তু ওভারঅল লাভ হয়েছে বলে আমার মনে হয় না। কারণ এটা অন্য কোনো ঘটনার মাধ্যমে ঘটতে পারতো, যেমন আমি কলেজে গেলাম, তখন আমি কোনো ভালো মানুষের সংস্পর্শে আসলাম, ভালো বন্ধুদের সংস্পর্শে আসলাম, বা যেমন মামার কথা বললাম, বা ভার্সিটিতে এসে কোনো ভালো টিচার বা বন্ধুদের সংস্পর্শে আসলাম, তখন তাদের কথাবার্তা, দৃষ্টিভঙ্গি, চিন্তা চেতনা আমাকে পরিবর্তন করলো, এই ধরনের সাথে ভালো হতো। রাইট। আচ্ছা নিবিড়, তোমাকে যদি একটা সুযোগ দেওয়া হতো যে তুমি টাইম মেশিনে করে যে কোনো একটা সময়কালে যেতে পারবে, সেটা অতীত হতে পারে, ভবিষ্যৎ হতে পারে, তুমি কোনটা বেছে নেবে? আমি বেছে নেব অতীতে যাওয়ার সিদ্ধান্তটা। আচ্ছা। কারণ আমার মনে হয় মাঝে মধ্যে যে আমার জন্ম যদি 1920-এর কোনো একটা সময় হতো তাহলে খুব সম্ভবত ভালো হতো। কারণ তখন যেরকম সাহিত্যের একটা নবজাগরণ চলছিল, যদি 1920-এর দশকে জন্ম হতো মানে ওই সময়টাতে, তাহলে দেখা যেত আমি বড় হতে হতে যে সময়টা এসে পৌঁছতো সেখানে সাহিত্যের একটা নবজাগরণের সময় ছিল, একই সাথে ফিল্মের একটা নবজাগরণের সময় ছিল। যেহেতু আমার এই দুই বিষয়ে একটা তীব্র আকাঙ্ক্ষা কাজ করে, সেই হিসেবে আসলে ওই সময়টা হয়তো আমার জন্য ভালো হতো। আচ্ছা, তুমি ভবিষ্যতে গিয়ে, হ্যাঁ, ফিউচারে হচ্ছে সভ্যতা কোথায় যাচ্ছে, টেকনোলজি কোথায় যাচ্ছে, এই জিনিসগুলা দেখার তোমার প্রতি আগ্রহ কম? হ্যাঁ, আসলে টেকনোলজির প্রতি আমার খুব একটা আকর্ষণ কাজ করে না। আচ্ছা, সত্যি কথা বলতে ওই যে সাহিত্য, ফিল্ম ইত্যাদি নিয়ে বেশি আগ্রহ কাজ করে। আচ্ছা নিবিড়, তোমার জীবনে এমন কোনো ঘটনা বা তোমার নিজের এমন কোনো সিদ্ধান্ত যেটা তুমি মনে করো যে তোমার লাইফে খুব পজিটিভলি ইম্প্যাক্ট করছে, এমন কি আছে? আসলে এরকম যে ব্যক্তিগত সিদ্ধান্ত কোনো একটা নিয়েছিলাম, ঠিক সেরকম কোনো ঘটনার কথা মনে পড়ছে না। কিন্তু যেটা মনে পড়ছে সেটা হচ্ছে যে মামার সাথে যে একটা দীর্ঘ সময় কাটালাম, এটা ফরচুনেটলি যেভাবেই ঘটুক না কেন, আমার মনে হয় এটা আমার জীবনে একটা উল্লেখযোগ্য প্রভাব রাখবে ভবিষ্যতে, এবং এখনও সেটা আমি অনুভব করতে পারছি। আচ্ছা আচ্ছা, তুমি পড়াশোনা করছো গণিত নিয়ে, হ্যাঁ, গণিত হচ্ছে যুক্তির একটা সাবজেক্ট, রাইট? লজিক দিয়ে পুরো জিনিসটা চলে। আমরা নর্মালি বলি যে হ্যাঁ, যে আমাদের যে সাহিত্য, এই জিনিসটা হচ্ছে নর্মালি কি বলবো, যে আবেগ বা ইমোশন, এটাকে মেনলি ধারণ করে। তো এখানে কি একটা কোনো ব্যারিয়ার আছে কিনা, যে তোমার পড়াশোনা যুক্তি নিয়ে, আবার তোমার মানে কি বলবো, তোমার পছন্দের জায়গা হচ্ছে আবেগ বা ইমোশন ধারণ করে এমন জিনিসপাতি, তো তোমার কি মনে হয় যে তুমি সামনে যখন তুমি যাবা, এটার মধ্যে আসলে কোনো ডিফারেন্স আছে নাকি সিমিলারিটিজ আসলে বেশি? কনফ্লিকশন তৈরি হয়, কারণ ম্যাথমেটিক্সের অধিকাংশ বিষয় আমাদের থিওরিটিক্যাল পড়তে হয়, তো ওর সাথে বাস্তব জীবন, মানুষের অভিজ্ঞতা, ইতিহাস, দর্শন ইত্যাদির কোনো সাদৃশ্য নাই। বস্তু জগতের একটা বিশ্লেষণ বলা চলে ম্যাথমেটিক্সের মাধ্যমে, কিন্তু আবার ম্যাথমেটিক্সে ফিজিক্সের মতো অতটা বিস্তারিতভাবেও আমাদেরকে বস্তু জগৎ ব্যাখ্যা করে দেয় না। যেই জন্য ম্যাথমেটিক্সকে যেরকম মনে হয় সাধারণ দৃষ্টিতে যে একটা খণ্ড বিজ্ঞানের মতো, খণ্ড জ্ঞানের মতো, যেটা আসলে জ্ঞানের একটা অংশ, এটার অ্যাপ্লিকেশন যদি আমরা জানতে পারতাম তাহলে আমাদের জন্য আরেকটু আনন্দদায়ক হতো। তো এটার সাথে আসলে সাহিত্যের তেমন একটা সাদৃশ্য তো চোখে পড়ে না, মূলত কোনো সাহিত্যই চোখে পড়ে না। আর যেহেতু আমার আগ্রহটা ঠিক গণিতের বিপরীত কোনো একটা সাবজেক্টে, সেই জন্য একটা অনাগ্রহ তো কাজ করে। আচ্ছা, না আমার ক্ষেত্রে যেটা হয় যে মনে করো আমি ইঞ্জিনিয়ারিং এ পড়াশোনা করছি, ইঞ্জিনিয়ারিং একই রকম, যে তোমার হচ্ছে যুক্তির উপর ভিত্তি করে চলে। আবার আমি নিজে পড়াই হচ্ছে উদ্ভাসিক গণিত, হ্যাঁ, তো আমার লাইফ হচ্ছে অনেক ক্ষেত্রে এই যে যুক্তি জিনিসপাতি দিয়ে ঘেরা, হ্যাঁ, আমার লাইফে লজিকের স্থান আর কি বেশি। তো আমি যেটা ফিল করি, হ্যাঁ, বা আমার আশেপাশের কাছে মানুষজন যেটা ফিল করে, যে আমার জীবনে হচ্ছে আবেগ বা ইমোশনের জায়গা কম, হ্যাঁ। তো এখন মানে তুমি কি তোমার জীবনে এরকম ফিল করছো কিনা, যে ধরো কথার কথা যে গণিত পড়তে গিয়ে তোমার হচ্ছে এই যে আবেগ ইমোশনের জায়গা, হ্যাঁ হ্যাঁ, এরকম কিছু হয় না। আচ্ছা, যে গণিত পড়তে গিয়ে বা বিজ্ঞান পড়তে গিয়ে আমার আবেগের কোনো একটা ঘাটতি দেখা গেল, এরকম কোনো ঘটনা? আচ্ছা, মানে এখনো ওই তোমার যেটা পড়ার সাবজেক্ট সেটা এখনো ডমিনেন্ট ফোর্স হয়ে উঠতে পারে না, তাই তো? আচ্ছা, তোমার এমনি ধরনের লাইফ নিয়ে তোমার ফিউচার পরিকল্পনা কি? আমি মূলত এমন একটা জব সেক্টরে ঢুকতে চাই যেখানে আমি বেশ খানিকটা অবসর পাবো। এই জন্য আমার টিচিংটা খুব ভালো লাগে। আচ্ছা, এমনি তো আমার ছোটবেলা থেকে টিচিং এর প্রতি একটা আলাদা ফ্যাসিনেশন কাজ করে। তো আমার ইচ্ছা, আমি যদি ভবিষ্যতে কোনো একটা কলেজে টিচার হিসেবে ঢুকতে পারি তাহলে বেশ ভালো হয়। কারণ অধ্যাপনার ক্ষেত্রে একটা সুবিধা কি, প্রচুর সময় পাওয়া যায়। তখন এই সময়টা নিজেকে দেওয়া যায়, পড়াশোনা হোক বা উপভোগ হোক, উপলব্ধি হোক, জীবন নিয়ে ভাবা যায়, সবকিছু পর্যবেক্ষণ করা যায়, এই সুযোগটা তৈরি হয়। এছাড়া
টিচিং সেক্টরে গেলে অনেক মানুষের সাথে পরিচয় ঘটে, তাদের জীবন ধারণ ইত্যাদি সম্পর্কে অনেক ধারণা পাওয়া যায়। এই জন্য মূলত এই সেক্টরটার প্রতি আমার একটা আকর্ষণ কাজ করে। আচ্ছা, তোমাকে যদি আলাদিনের চেরাগ দিয়ে 3টা তোমাকে হচ্ছে উইশ দেয়া হয়, তুমি কোন 3টা উইশ করবা? আমি প্রথম যে উইশটা করব সেটা হচ্ছে যে আমি যেন আমার অবসর সময়টাকে যথোপযুক্ত ভাবে কাজে লাগাতে পারি। কারণ অবসর সময়কে যদি সঠিকভাবে কাজে লাগানো যায়, তাহলে আমার যা ইচ্ছা, যা স্বপ্ন বা যা শখ আছে সেগুলি পূরণ করার একটা বড় সম্ভাবনা তৈরি হতে পারে। দ্বিতীয় ইচ্ছাটা হচ্ছে জগতে যে এত অশান্তি, হানাহানি, লোভ, লালসা, এই যে শান্তির এত অভাব, আমার দ্বিতীয় ইচ্ছাটা হবে যে জগতে যেন শান্তি বিরাজ করে সবসময়। আর তৃতীয় ইচ্ছাটা হবে যে মানুষ যে বিষয়ে বোঝে না, যে বিষয়ে জানে না বা যে বিষয়ে সে অজ্ঞ, এটা যেন সে উপলব্ধি করতে পারে। যে বিষয়ে আমার ধারণা নাই বা এই বিষয়টা সম্পর্কে আমি জানি না, সুতরাং এই বিষয় সম্পর্কে আমার মতামত দেওয়া উচিত না। আচ্ছা। এই জিনিসটা খুব বেশি ঘটে সমাজে, যে মানুষ খুব সহজেই কোনো একটা বিষয় সঠিকভাবে না জানা সত্ত্বেও, অনুধাবন করার অভাব সত্ত্বেও হঠাৎ করে কিছু একটা বলে ফেলে। আচ্ছা, তুমি আজ থেকে ধরো 10 বা 15 বছর পর নিজেকে কেমন অবস্থায়, কি অবস্থায়, কোথায় দেখলে তুমি নিজেকে সফল মনে করবা যে না? আচ্ছা, এটা তো একটা গোপন ইচ্ছার কথা। আচ্ছা, আহ, কিছুটা শেয়ার করো। হ্যাঁ, আমার ইচ্ছা আছে লেখালেখি করার, আর যদি সুযোগ হয় ফিল্ম ডিরেক্ট করার। আচ্ছা, হ্যাঁ, এই দুটি মূলত। মানে তুমি আর 15 বছর যদি পর যদি নিজেকে ফিল্ম ডিরেক্টর অথবা হচ্ছে লেখক হিসেবে দেখতে পারো, তাহলে তুমি নিজেকে, কিংবা দুটোই। কিংবা দুটোই। হ্যাঁ, আচ্ছা, লেখালেখির মধ্যে কি লেখালেখি, কি ধরনের লেখালেখির লেখালেখি? মধ্যে কবিতা, আচ্ছা। এছাড়া গল্প, উপন্যাস। হুম হুম। কবিতার প্রতি আমার বেশি আগ্রহ কাজ করে। আচ্ছা, শেষ একটা প্রশ্ন তোমার জন্য, সেটা হচ্ছে যে বর্তমানের যে যুগ, হ্যাঁ, সেই যুগে কিন্তু মানে আমরা একটু উপলব্ধি করতে পারি যে আজকালকার ছেলেমেয়েরা, হ্যাঁ, তারা কিন্তু হচ্ছে এই বই পড়া, হ্যাঁ, সাহিত্য, কবিতা সবকিছু থেকেই বেশ অনেকটা দূরে সরে যাচ্ছে। এখান থেকে তোমার যদি মনে হয় যে না, এখানে তাদেরকে আরো আগ্রহী করে তুলতে সমাজ থেকে বা আমাদের জায়গা থেকে আমরা কি ভূমিকা পালন করতে পারি? আসলে ভূমিকাটা শুরু হওয়া উচিত পরিবার থেকে। হুম হুম। কারণ পারিবারিক শিক্ষা ছোটবেলা থেকে একজন শিশুকে যেভাবে বড় করা হয়, এটাতে সমস্ত জীবনে একটা ব্যাপক প্রভাব ফেলে। হুম হুম। তো আমার মনে হয় পরিবার থেকে দৃষ্টিভঙ্গিটা বদলানো উচিত। শুধুমাত্র যে ডাক্তার, ইঞ্জিনিয়ারের প্রতি আমাদের দৃষ্টিভঙ্গি আছে, বা আমরা যেটা মনে করি যে ডাক্তার হলো, ইঞ্জিনিয়ার হলো, তাতেই যেন সবকিছু হয়ে গেল। কিন্তু সৃজনশীল হওয়ার যে স্বপ্ন, যে আমার সন্তান ভালো হবে যদি সৃজনশীল কোনো ব্যক্তি হতে পারে, কোনো বিজ্ঞানী হতে পারে, কোনো দার্শনিক হতে পারে, বা কোনো সাহিত্যিক হতে পারে, বা কোনো ডিরেক্টর হতে পারে। এই যে বৈচিত্র্যময় ইচ্ছাগুলি, যেগুলি আমাদের সমাজে এখন খুবই কম, এগুলি যদি ছোটবেলা থেকেই আমাদের যারা অভিভাবক আছে তাদের মধ্যে কাজ করে, তাহলে ছোটবেলা থেকেই একটা মানুষ পরিবর্তনের ভিতর দিয়ে এবং একটা ভালো দৃষ্টিভঙ্গি, ভালো একটা সমাজ, একটা সমাজের ভিতর দিয়ে বড় হবে, যার দরুন তার মস্তিষ্কটা হয়তো পরিপক্ক হবে, তার চিন্তা ভাবনা উন্নত হবে এবং সে জ্ঞানের প্রতি আগ্রহ অনুভব করবে। ছোটবেলা থেকেই যদি জ্ঞানময় একটা পরিবেশে থাকা যায়, তখন জ্ঞানের প্রতি একটা সহজাত আগ্রহ তৈরি হয় এবং তখনই হয়তো আমাদের সমাজে একটা পরিবর্তন আসতে পারে। তোমাকে অনেক অনেক ধন্যবাদ নিবিড় তোমার সময়ের জন্য। তোমার জি সাথে ভাইয়া, গল্প করে অনেক আনন্দ পেয়েছি, অনেক ভালো লাগছে। সো আপনাকে তোমার, অনেক ধন্যবাদ। তোমাকে জন্য অনেক অনেক শুভকামনা তোমার ভবিষ্যতের জন্য, যেন তুমি যে স্বপ্নগুলো দেখো সবাই যেন তুমি পূরণ করতে পারো। থ্যাংক ইউ।